এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় বৃক্কের অন্তর্গঠন। আগের ভিডিওতে আমি বৃক্কের বহির্গঠন সম্পর্কে আলোচনা করেছি। আজকে লম্বচ্ছেদে বৃক্কের ভেতরে কি কি অংশগুলো দেখা যায়। তার আগে একটু বহির্গঠন সম্পর্কে বলি। ভ্রূণাবস্থায় বৃক্ক অনেকগুলো লবিউলে বিভক্ত, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এই লবিউলগুলো পরস্পর সংযুক্ত হয়ে বৃক্কের গঠন সৃষ্টি করে। বৃক্কের অন্তর্গঠনে যে অংশগুলো দেখা যায় সেগুলো আমি বৃক্কের অন্তর্গঠন। প্রথম যে বিষয়টি বৃক্কের অন্তর্গঠনে দেখা যায় সেটা হলো বৃক্কীয় সাইনাস এবং ক্যালিক্স। দেখা যায় বৃক্কীয় সাইনাস বৃক্কের এই যে হাইলাম বা নাভি অঞ্চল, যেখান থেকে যার মধ্য দিয়ে বৃক্কীয় ধমনী প্রবেশ করেছে, আবার যেখান থেকে গোবিনী বাইরে বেরিয়ে এসেছে, এই অংশের ভেতরে একটা সংকীর্ণ গহ্বর দেখা যায়। এই গহ্বরকে বলা হয় বৃক্কীয় সাইনাস। এই বৃক্কীয় সাইনাস হল গোবিনী প্রসারিত ঊর্ধ্বাংশ। এর ভেতরে যে এই অংশটি, এই হলো রেনাল আর্টারি, এর মধ্যে প্রবেশ করেছে, আর এই হলো গোবিনী বাইরে বেরিয়ে এসেছে। এর ভেতরে প্রসারিত অংশটি বলা হয় সাইনাস। সাইনাসের মধ্যে যে গহ্বর, এই বৃক্কীয় গহ্বর, পেলভিস, এই রেনাল পেলভিস। প্রকৃতপক্ষে সাইনাস এর মধ্যবর্তী গহ্বরকে বলা হয় রেনাল পেলভিস। এই রেনাল পেলভিস বেশ কয়েকটি শাখায় বিভক্ত হয়, যাদেরকে বলা হয় মেজর ক্যালিক্স বা বড় বৃতি। প্রত্যেকটি বড় বৃতি বা মেজর ক্যালিক্স আবার অনেকগুলো ছোট ছোট শাখায় বিভক্ত হয়, যাদের বলা হয় মাইনর ক্যালিক্স। এই মাইনর ক্যালিক্স রেনাল পিরামিডের শীর্ষে গিয়ে, এই হলো মেজর ক্যালিক্স, এই হলো মাইনর ক্যালিক্স, এই হলো মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স। সুতরাং বৃক্কের অভ্যন্তরের অন্তর্গঠনের এই দুটো জিনিস প্রথম। একটা হলো পেলভিস বা বৃক্কীয় সাইনাস এবং ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স যুক্ত হয় বৃক্কীয় পিরামিডের শীর্ষে পিকাতে। ফার্স্ট। সেকেন্ড, তাহলে বললাম কি? আমি বললাম দুটো সম্পর্কে, এক হলো সাইনাস আর ক্যালিক্স। নাম্বার 2, দ্বিতীয় হলো যে সম্পর্কে বলবো, দ্বিতীয় হলো কর্টেক্স ও মেডালা। এই সম্পর্কে বলবো। হ্যাঁ, বৃক্কের লম্বচ্ছেদে ভেতরে পরিধি বরাবর যে অঞ্চল দেখা যায় গাঢ় লালচে বাদামি বর্ণের, বলা হয় কর্টেক্স। আমি এখানে লেবেল করেছি এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হলো কর্টেক্স। এই যে কর্টেক্স, গাঢ় লাল বর্ণের, লালচে বাদামি বর্ণের, এই কর্টেক্স অঞ্চল। এই কর্টেক্স অঞ্চলের দুটো ভাগ। এর 70% হলো, এই 70% হলো সুপারফিশিয়াল কর্টেক্স,
আর 30% হলো জাস্টা মেডালারি কর্টেক্স, জাস্ট মেডালার উপরিভাগ। এই সুপারফিশিয়াল কর্টেক্সে প্রায় 85% নেফ্রন আছে, যারা কর্টিক্যাল নেফ্রন নামে পরিচিত। আর 15% নেফ্রন আছে জাস্টা মেডালারি অঞ্চল। কর্টেক্স অঞ্চলে মূলত নেফ্রনের ম্যালপিজিয়ান কণিকা, বৃক্কীয় নালিকা থাকে, আর মেডালা অঞ্চল থাকে সংঘাই নালিকা। এই কর্টেক্স অঞ্চলের পরেই আছে মেডালা। মেডালা, এই মেডালা এই যে মেডালা অঞ্চল অনেকগুলো রেনাল পিরামিড দিয়ে গঠিত। আমি এবার আলোচনা করব এই যে রেনাল পিরামিড এবং বৃক্কীয় স্তম্ভ সম্পর্কে। রেনাল পিরামিড এবং বৃক্কীয় স্তম্ভ। নেক্সট 3 নম্বর, রেনাল পিরামিড, রেনাল পিরামিড ও বৃক্কীয় স্তম্ভ। 1 নম্বর আলোচনা করেছি সাইনাস ও ক্যালিক্স। 2 নম্বর বলেছি কর্টেক্স ও মেডালা। 3 নম্বর রেনাল পিরামিড ও বৃক্কীয় স্তম্ভ। দুটো জিনিস প্রথমেই বলি, বৃক্কীয় স্তম্ভ বা রেনাল কলাম, এর নাম বার্টিনির স্তম্ভ। জিনিসটা কর্টেক্সের কিছু অঞ্চল এই মাঝে মাঝে ভেতরের দিকে ঢুকে গেছে, এই ঢুকে গেছে, এই ভেতরের দিকে প্রবেশ করে একটা রেনাল কলাম। এই রেনাল কলামগুলো বৃক্কের মেডালা অঞ্চলকে অনেকগুলো পিরামিড আকৃতির অংশে বিভক্ত করেছে। প্রায় 8 থেকে 18টি পিরামিড আকৃতির অংশে বিভক্ত করেছে। এই পিরামিড আকৃতির অংশগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এই বৃক্কীয় পিরামিড বা রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডে দুটো দিক আছে, এই কর্টেক্সের দিকে প্রসারিত অংশ আর মেডালার দিকে, মেডালা যেটা এই অঞ্চল পেলভিসের দিকে, যেটা এটাকে বলা হয় পিরামিডের শীর্ষ অঞ্চল। 2-3টি পিরামিডের শীর্ষ অঞ্চল একসঙ্গে মিলিত হয়ে গঠন করে পিলকা বা প্যাপিলি। প্রতিটি পিলকার অগ্রভাগে আছে প্রায় 20-25টা ছিদ্র। এগুলো কি করে তৈরি হয়? বৃক্কের সংঘাই নালিকাগুলো মিলিত হয় তৈরি করে বেলিনির নালী। এই বেলিনির নালী যে শুকছিদ্র পথে পিলকার অগ্রভাগ দিয়ে মাইনর ক্যালিক্সের সঙ্গে যুক্ত, তাকেই বলা হয়, এই যে আমরা বলেছি পিলকা। পিলকার সঙ্গে যুক্ত আছে মাইনর ক্যালিক্স। রেনাল পিরামিড আর বৃক্কীয় স্তম্ভ বললাম। বৃক্কীয় স্তম্ভ কি? রেনাল পিরামিড। এবার নাম্বার 4, রক্তবাহ। বৃক্কের যে রক্তবাহ, বৃক্কের মধ্যে ডর্সাল অ্যাওর্টা থেকে বৃক্ক ধমনী উৎপন্ন হয়। তার একটা প্রবেশ করেছে বাম বৃক্কে, একটা ডান বৃক্কে। এই বৃক্কীয় ধমনী
অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়। যেমন প্রথম হচ্ছে এটা বিভক্ত হয় যে আটারি, ইন্টারলোবার আটারি বলা হয়। দুটো লোবের মধ্যে যে আটারি, ইন্টারলোবের লোবার আটারি, এই ইন্টারলোবার আটারি থেকে উৎপন্ন হয়েছে এই আর্কুয়েট আটারি, ইন্টারলোবার আটারি, আর্কুয়েট আটারি, আর্কুয়েট আটারি থেকে উৎপন্ন হয়েছে ইন্টারলোবুলার আটারি। পদ্ধতিটা এই রেনাল আটারি, এই রেনাল আটারি শাখাকে বলা হয় সেগমেন্টাল আটারি। সেগমেন্টাল আটারি আবার বিভক্ত হয়েছে, তৈরি হয়েছে ইন্টারলোবার আটারি। এই ইন্টারলোবার আটারি তৈরি করেছে আর্কুয়েট আটারি। আর্কুয়েট আটারি থেকে উৎপন্ন হয়েছে ইন্টারলোবিউলার আটারি। এই ইন্টারলোবিউলার আটারি প্রবেশ করেছে নেফ্রনের বামন ক্যাপসুলের মধ্যে, উৎপন্ন করেছে অ্যাফারেন্ট আটারি, অন্তর্মুখী ধমনিকা। খেয়াল করো কত ভাগে বিভক্ত। এই অন্তর্মুখী ধমনিকা হিসাবে এটা পরিচিত। ওখানে জারক সৃষ্টি করেছে যার নাম গ্লোমেরুলাস। এই হলো রক্তবাহ। আবার ওই অঞ্চল থেকে ঠিক বিপরীত ভাবে একই নাম নিয়ে শুধু ধমনী দিকের শিরা হিসেবে বাইরে বেরিয়ে এসেছে, যাকে বলে রেনাল ভেইন বা বৃক্কীয় শিরা। এই হলো এর মধ্যকার রক্তবাহ। ক্লিয়ার? এইভাবে জারের মতো এর মধ্যে রক্তবাহ ছড়িয়ে আছে। আমি এখানে দেখিয়েছি আরেকটা, এই যে একটা লোক আমি দেখিয়েছি, যেমন একটা রেনাল পিরামিড আছে, একটা রেনাল পিরামিড, এই একটা দিয়ে আমি দেখিয়েছি। এর মাঝখানে, এই দুটোর মাঝখানে ইন্টারলোবার আটারি, আর্কুয়েট আটারি, ইন্টারলোবিউলার আটারি, এই ইন্টারলোবিউলার আটারি, তারপরে এরা এই গ্লোমেরুলি তৈরি করছে। প্রত্যেকটাকে ভালো করে দেখি। হ্যাঁ, এই একটা লোভ, এই একটা এই একটা লোভ বৃত্তি, এইগুলো হচ্ছে লবিউলস আর ক্ষুদ্র। এই দুটোর মধ্যে আছে মেডুলারি রেস, মেডুলারি রশ্মি। এই অঞ্চলটা হচ্ছে কর্টেক্স, এই অঞ্চলটা হচ্ছে মেডালা। এই এর সঙ্গে এই দুটোর মাঝখানে রেনাল কালাম, বৃত্তস্তম্ভ, এই মাইনর ক্যালিক্স এই প্লিকার সঙ্গে মিলিত। এইটাকে আবার আমি এক্সটেন্ড করে দেখি। আবার এখানে দেখানো এই অন্তর্মুখী ধমনিকা, এখানে দেখানো এটা কর্টেক্স অঞ্চল, এটা মেডালা। এই হলো ইন্টারলোবার আটারি, আর্কুয়েট আটারি। ক্লিয়ার? আর্কুয়েট আটারি। এইবার হচ্ছে ইন্টারলোবিউলার আটারি। এই ইন্টারলোবিউলার আটারি অন্তর্মুখী ধমনিকা। এই হলো বহির্মুখী ধমনিকা। এখানে তৈরি করেছে পেরিটিউবুলার জাল। আসছি সেই সময়। তাহলে এই হলো রক্তবাহ। এবার আসি নেক্সট 4 নম্বর, 5 নম্বর হলো পেরিটিউবুলার জাল। পেরিটিউবুলার জাল, পেরিটিউবুলার জাল। লক্ষ্য করো দু রকমের নেফ্রন আছে। দুরকমের এটাকে এক হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। এই আমি এঁকেছি কর্টিক্যাল নেফ্রন। এই যে ধমনীটা ইন্টারলোবিউলার ধমনী, এই ইন্টারলোবিউলার ধমনী থেকে অন্তর্মুখী ধমনীটা অ্যাফারেন্ট আটারিওল প্রবেশ করেছে এই যে কর্টিক্যাল নেফ্রন এর বামন ক্যাপসুলের মধ্যে তৈরি করেছে গ্লোমেরুলি, গ্লোমেরুলাস। সেখান থেকে বাইরে বেরিয়ে এসছে বহির্মুখী ধমনীটা, ইফারেন্ট আটারি।
এই ইফারেন্ট আর্টারিওল বেরিয়ে আসার পরে এটা এইখানে আছে এই কর্টিক্যাল নেফ্রনের কি হেনরি লুপ, তাকে জড়িয়ে পেঁচিয়ে এখানে জালক তৈরি করেছে, এর নাম পেরিটিউবুলার জালক। কর্টিক্যাল নেফ্রনের যে হেনরি লুপকে জড়িয়ে পেঁচিয়ে যে জালক তৈরি হয় তার নাম পেরিটিউবুলার জালক। এই জালকের কাজ হল, এই জালক পুনর্বিশোষণে সহায়তা করে, অর্থাৎ যে গ্লোমেরুলাসের পরিস্রাবণ প্রক্রিয়ায় যে তরল তৈরি হয় তার মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, এই প্রয়োজনীয় জিনিসগুলোকে শোষণ করে আমাদের রক্তে ফেরত পাঠিয়ে দেয়। আর একটা জিনিস করে, যখন অক্সিজেনের সাপ্লাই কম থাকে, হাইপক্সিক অবস্থায়, এই পেরিটিউবুলার জালক থেকে খরিত হয় এক প্রকার হরমোন যার নাম এরিথ্রোপয়েটিন, যা লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। নেক্সট আরেক প্রকার জালক এই ভাসারেক্টা। এই রক্তজালকটা কি? সাধারণত জাক্সটা মেগালারি নেফ্রনের যে অন্তর্মুখী এই বহির্মুখী ধমনিকা, এই বহির্মুখী ধমনিকা সোজা সমান্তরাল ভাবে ওই জাক্সটা মেডুলারি নেফ্রনের যে ইউ আকৃতির হেনরি লুপ বরাবর সমান্তরাল নিচের দিকে নেমে আসে, নেমে এসে জালক সৃষ্টি করে। যে জালক সৃষ্টি করে ওই বৃক্কগুলোকে চারিপাশে জড়িয়ে পেঁচিয়ে তার হেনরি লুপের উপরে, তার নাম হচ্ছে ভাসারেক্টা। এই ভাসারেক্টার উল্লেখযোগ্য কাজ হল এই মেডালারি অঞ্চলে তরলের অধিক ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে এবং গাঢ় মূত্র তৈরিতে সহায়তা করে। দিস ইজ ভাসারেক্টা। এই দুই প্রকার জালক, যাকে বলে পেরিটিউবুলার জালক আর একটা হচ্ছে ভাসারেক্টা। এই বৃক্ষের অন্তর্গঠনে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগের দিন বহির্গঠন বলেছিলাম, অন্তর্গঠনের এই বিশেষ জিনিসগুলো আলাদা আলাদা হবে এবং আলাদা আলাদা চিত্র রেখে আমরা আলোচনা শেষ করছি। ভালো।